ওকে, ঠিক আছে। আমরা এখন শুরু করলাম হচ্ছে গিলের গঠন। ঠিক আছে, আমরা কালকে শৈবাল ছত্রাক শেষ করে দিব। কালকে শৈবাল ছত্রাক আমরা শেষ করে দিব। ঠিক আছে, তারপরে আমরা শুরু করব 6 নাম্বার চ্যাপ্টার, 6, 7, 8 এক টানা পড়বো। দেখবা তিনটা তিনটা ক্লাসে শেষ হয়ে যাবে। 6 পড়তে 3টা ক্লাস, 7 পড়তে একটু সময় লাগবে, 8 আবার 3টা ক্লাসে শেষ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা গিলের অন্তর্গঠন শুরু করলাম। তাহলে আমাদের প্রথম পার্ট হচ্ছে আজকের পড়া হচ্ছে আমাদের গিল। হ্যাঁ, আমরা গিল নিয়ে পড়াশোনা করব। আমরা আঁকছিলাম একটা ব্যাঙের ছাতা, একটু রিকল করে ফেলি। হ্যাঁ, এই যে একটা ব্যাঙের ছাতা আঁকছিলাম। হুম, ব্যাঙের ছাতা এরকম আঁকছিলাম না? এটা হচ্ছে হুম। আমাদের গ্রাউন্ড। এখানে এগুলারে কি বলছিলাম? এগুলারে কি বলি আমরা? হাইফি। আর অনেকগুলা হাইফি। হাইফিরে একসাথে আমরা কি বলি? মাইসেলিয়াম। 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 ঠিক আছে, ওকে। মাইসেলিয়াম যখন দড়ির মতো, শক্ত দড়ির মতো অংশ গঠন করে, তখন তাহলে আমরা কি বলি বলতো? রাইজোমার। শক্ত দড়ি। হ্যাঁ, রাইজোমর। সাবাস। আচ্ছা, এখন এই রাইজোম। যে মাটির উপরে কি থাকে? কাণ্ড থাকে না? হুম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার কাণ্ডের মতো অংশ। এই কাণ্ডের মতো অংশটা আমরা কি বলছি বলো তো? স্টাইপ। বলো। স্টাইপ। স্টাইপ। সাব্বাস। এই কাণ্ডের মতো অংশটা আমরা বলছি না, একটু রিকল করতেছি আর কি। স্টাইপ। কালকে সবার পড়া থাকবে শৈবাল ছত্রাক। ঠিক আছে, যদি কেউ পড়া দিতে না পারো, ঠিক আছে, আমি তারে গেট আউট করে দিব ক্লাস থেকে। এটা মাথায় রাখবো, এখন রেগুলার পড়া দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তারপরে দেখো, এই যে ছাতার মতো অংশ, এটাকে আমরা কি বলছিলাম বলো তো? ছাতার মতো অংশটা কি বলছিলাম? অ্যানুলাস। এ, ছাতার মতো অংশটা আমরা কি বলছি? আচ্ছা, পাইলিয়া। তো অ্যানুলাস কে তাইলে বলে? ভুল করে বলিস। পাইলিয়াস। অ্যানুলাস কোনটা ছিল? চক্রাকার অংশ প্রকৃতি। অ্যানুলাস কোনটা ছিল বলো? স্টাইপের উপর। স্কার্পের উপর চক্রাকার অংশ। তোমার স্টাইপের উপরে হচ্ছে তোমার চক্রাকার অংশকে আমরা বলছিলাম হচ্ছে তোমার অ্যানুলাস। ঠিক আছে, এই অ্যানুলাস কথাটা আর কই পাইছো বলতে পারবা? বলো তো দেখি। এই জায়গাটারে আমরা বলি অ্যানুলাস। এই যে স্টাইপের, এটা তো স্টাইপ, এই স্টাইপের অংশের এই জায়গাটারে আমরা বলি হচ্ছে অ্যানুলাস। এই অ্যানুলাস কথাটা আর কই পাইছো বলো তো? বলতে পারবা কেউ? এনিওয়ান, অ্যানুলাস কথাটা কই পাইছো আগের আগের পড়া থেকে বলো? রুই মাছে পাইছিলাম। রুই মাছের আইসের গঠনে বার্ষিক বৃদ্ধি রেখার আরেকটা নাম কি ছিল? অ্যানুলাস। অ্যানুলাস। তাইলে এগুলা তো তোমরা ভুলে গেছো। ঠিক আছে, ভুলে গেলে তো আর কিছু করার নাই। হ্যাঁ, ভুলে গেলে মারা খাও, আমার কি। যেগুলা পড়াইছি ওইগুলা তোমরা এতদিনে যদি ভালো করে পড়তা, ওইসব চ্যাপ্টার তোমাদের এতদিনে একেবারে গড়গড় হয়ে যেত। যাই হোক, শেষ গেল ওইগুলা। এখন হচ্ছে আমরা পড়বো গিলের গঠন। হ্যাঁ, আমরা পড়বো হচ্ছে গিল। গিল ছিল কোন জায়গাটা ছত্রাকের? এই যে আমি একটু আঁকতে একটু অন্যরকম লাগতেছে। হ্যাঁ, এই জায়গাটা ছিল এনুলাস, এই জায়গাটা ছিল এনুলাস। আর এই যে পাইলিয়াসের নিচের অংশ, এই যে পাইলিয়াসের, এটা হচ্ছে পাইলিয়াস, এটা হচ্ছে পাইলিয়াস। আর পাইলিয়াসের নিচের অংশটা আমরা কি বলছিলাম? গিল। এই জায়গাটা হচ্ছে তোমার গিল। গিলের আরেকটা নাম কি? ল্যামেলি। লেমিলি। আরেকটা কথাটা কই পাইছিলাম বলো তো? লেমিলি কথাটা কই পাইছিলাম? বলো হাড়ের ওই যে এটা হ্যাঁ, হ্যাবাসিয়ান নালী। হ্যাঁ, হ্যাবার্সিয়ান সিস্টেমে আমরা পাইছিলাম। কি পাইছিলাম? হ্যাবাসিয়ান। হ্যাবার্সিয়ান সিস্টেমের কেন্দ্রে থাকে হ্যাবার্সিয়ান, কি থাকে বলো? হ্যাবার্সিয়ান হ্যাবাসিয়ান সিস্টেম, ক্যানেল। হ্যাবার্সিয়ান নালী বা হ্যাবার্সিয়ান ক্যানেল। এই ক্যানেলের ভিতরে ধমনী, শিরা, স্নায়ু থাকে, তাই না? এরপরে ওই হুম হুম। হ্যাবার্সিয়ান নালীকে কেন্দ্র করে কতগুলো স্তর দেখা যায়। ওই স্তরগুলোর নাম কি ছিল? 5 থেকে 15টা স্তর। নাম কি ছিল? ল্যামেলি ছিল। ঠিক আছে, ল্যামেলি। আচ্ছা। আর ওই ল্যামেলির মধ্যে কতগুলো ছোট ছোট গহ্বর দেখা যায়। ওই গহ্বর গুলারে কি বলা হয়েছিল? লেকুনা। লেকুনা। লেকুনার মধ্যে কি থাকে বলতো? অস্থিকোষ। অস্থিকোষ। কোন অস্থিকোষ। কোন অস্থিকোষটা থাকে? লোহিত। ওই দয় 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 ওই যে। হ্যাঁ। এই অস্থিকোষ কয়টা আছে? কয় ধরনের আছে বলো তো? অস্থিকোষ কয় ধরনের? সারা জীবন পড়াইছি 4 ধরনের: অস্টিও প্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। ঠিক আছে, এর মধ্যে লেকুনার মধ্যে কোনটা থাকে? ম্যাচিউরটা। তাহলে ম্যাচিউরটার নাম কি? অস্টিওসাইট। অস্টিও। শাবাশ। আচ্ছা, এখন দেখো, গিলের গঠনে আমরা 3টা জিনিস পড়বো।
গিলের গঠনে আমরা কয়টা জিনিস করব? তিনটা। তিনটা। একটা হচ্ছে হাইমেনিয়াম, একটা হচ্ছে হাইমেনিয়াম। হাইমেনিয়ামের নিচে যেটা থাকবে এটার নাম হচ্ছে সাব হাইমেনিয়াম। তোমাদের সামনে সবার ইয়ে আছে, পিডিএফ আছে। সাব হাইমেনিয়াম আর লাস্টে হচ্ছে ট্রমা। লাস্টে হচ্ছে ট্রমা। তাইলে এখন এই গিলের যে গঠনটা পড়বো এর মধ্যে সবার আগে হচ্ছে তোমার হাইমেনিয়াম। হ্যাঁ, এখন তোমার গিলের গঠনের অংশ কয়টা বললাম? কয়টা অংশ থাকে তাদের? তিনটা। তিনটা অংশ থাকে। এই তিনটা অংশের মধ্যে কি কি নাম বলো? প্রথমটা হচ্ছে হাইমেনিয়াম। হাইমেনিয়ামের নিচে যে অংশ থাকবে ওইটার আমরা কি বলবো? সাব হাইমেনিয়াম। গিলটা কি আমরা ওই জায়গাটাতে মাইক্রোস্কোপের নিচে দেখাচ্ছি, ঠিক আছে? গিলটা হচ্ছে পাইলিয়াসের নিচের অংশটা আমরা বলছিলাম গিল বা ল্যামেলি। ওই গিলটার আন্ডার মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে কয়টা অংশ পাবা তুমি? এটা খুব ইম্পর্টেন্ট, বাট এত পড়া নাই এটার মধ্যে, খুব সহজ। গিলের গঠনে আমরা কি বললাম, কয়টা অংশ আছে? তিনটা। একটা হচ্ছে হাইমেনিয়াম, একটা হচ্ছে সাব হাইমেনিয়াম, একটা হচ্ছে ট্রমা। কালকে সকালে আমারে মাস্ট শৈবাল পুরাটা ছত্রাক যতটুকু পড়ানো হয়েছে, উপকারী দিক অপকারী দিক এভরিথিং আমাকে পড়া দিতে হবে, মানে দিতে হবে। কালকে ক্লাস শুরু হওয়ার পরেই আগে পড়া জিজ্ঞেস করা হবে। তারপরে যারা যারা পড়া পারবে তাদেরকে আমি সামনের দিকে আগায় নিয়ে যাব, মানে কালকে লাস্ট লেকচারটা পড়াবো। আর যারা যারা পারবে না তাদেরকে গেট আউট করে দিব। হচ্ছে তাদের জন্য কোনো ধরনের কোনো রেকর্ডেড ক্লাস থাকবে না, এটা মাথায় রাখতে হবে। তাইলে আমরা গিলরে কয় ভাগে ভাগ করছি? আমরা কয়টা অংশে ভাগ করছি? তিনটা। তিনটা। আমার সাথে রেসপন্স করবা। কি কি বলো তো? প্রথমটা কি? হাইমেনিয়াম। হাইমিনিয়াম। দুই নাম্বারটা হাইমিনিয়ামের নিচে যেটা থাকবে সাব এটার নাম কি? হাইমেনিয়াম। সাব হাইমিনিয়াম। সাব মানে কি বলো তো? সাব মানে কি? নিচে। এই সাব মানে নিচে। নিচে, এটা কই শিখেছিলাম বলো তো? সাবম্যান্ডিবুলার। হ্যাঁ, সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল। ওই যে তোমার ইয়েতে পড়ছিলাম আমরা, লালা গ্রন্থি। লালা গ্রন্থি কয় জোড়া আছে বলো তো? তিন। তিন তিন। জোড়া। তিন জোড়া। এটাতে কি কোনো সমস্যা? প্রথমটা হচ্ছে না। প্যারোটিড গ্ল্যান্ড, তারপর হচ্ছে হ্যাঁ। সাবমেন্ডিবুলার, তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল। প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন আমরা কি বলি? প্যারাইটিস। মামস। মামস বলি। সাব্বাস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই হাইমেনিয়ামটার মধ্যে প্রথম যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে হাইমেনিয়াম হচ্ছে সবচেয়ে বাইরের স্তর। সবচেয়ে কোন স্তর? বাইরের স্তর। প্রথম কথা। দুই নাম্বার কথা দেখো, এই দুই নাম্বার কথাটা একটু পরে বলবো। দুই নাম্বার কথাটা হচ্ছে তোমার বেসিডিয়াম থেকে এখানে বেসিডিও স্পোর সৃষ্টি হয়। এই হাইমেনিয়ামের মধ্যে ওই যে আমরা পড়ছিলাম না, বেসিডিও মাইসিটিস শ্রেণীর আন্ডারে কে আছে? এগারিকাস আছে না? এটা তো আমরা এগারিকাসই পড়তেছি, এগারিকাসের গিলের গঠনটা পড়তেছি, তাই না? তাহলে এগারিকাস কোন শ্রেণীর মধ্যে ছিল? বেসিডিও মাইসিটিস। হ্যাঁ, আর এগারিকাসের পর্ব কোনটা ছিল? বেসিডিও মাইকটা। হ্যাঁ, এগুলা জানো তো তোমরা? আর ছত্রাকের জগতের নাম কি? পাঞ্জাই। ফানজাই। সাব্বাস। তাইলে এই এগারিকাসের মধ্যে আমরা একটু আগেই আমরা আগের লেকচারেই পড়ে আসছি যে পাইলিয়াসের নিচের অংশে আমরা গিল বলি, ঠিক আছে? তাহলে এগারিকাস যেহেতু এই তোমার কি বলে এটা, বেসিডিওমাইসিটিস শ্রেণীর বেসিডিওমাইকটা পর্বের অন্তর্গত, তাইলে এই হাইবেনিয়ামের মধ্যে সে যখন তোমার অযৌন জনন করবে, তাইলে অযৌন জনন করলে তার স্পোরের নাম কি হবে বলতো? বেসিডিও মাইকট। স্পোর। বেসিডিও স্পোর। আরে এগারিকাস কোন শ্রেণীর আন্ডারে? বেসিডিওমাইসিটিস শ্রেণীর আন্ডারে না? পর্বের নাম কি? বেসিডিওমাইকটা না? তাহলে তার স্পোরের নাম কি হবে? বেসিডিওস্পোর। অযৌন জনন বললেই সবার আগে কি দ্বারা হয়? অযৌন জনন কিসের মাধ্যমে সংঘটিত হয়? স্পোরের মাধ্যমে। তাইলে তোমার এগারিকাস যে স্পোরের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করবে তার নাম কি হবে? বেসিডিওস্পোর। সাব্বাস, বেসিডিওস্পোর। ঠিক আছে, তাহলে এই বেসিডিওস্পোরটা এটা ইম্পর্টেন্ট। বেসিডিওস্পোরটা এগারিকাসের কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে বলতো? ইয়েস, গিলের হাইমেনিয়াম থেকে। গিলের হাইমেনিয়াম থেকে। কথা কি বুঝতেছো? এগুলো এমসিকিউ, কিন্তু এগুলো অ্যাডমিশনের এমসিকিউ। বেসিডিওস্পোর উৎপন্ন হচ্ছে গিলের হাইমেনিয়াম থেকে, ঠিক আছে? হাইমেনিয়াম থেকে। এই বেসিডিওস্পোরটা যে জায়গাটা থেকে উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে বেসিডিয়াম। বেসি কি? বেসিডিয়াম। 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 ওকে, এখন আমি যদি ওই যে তোমাদেরকে গিল বলছিলাম,
এটা ছিল তোমার পাইলিয়াস, আর এটা পাইলিয়াসের মধ্যকারবর্তী, এটা হচ্ছে তোমার গিল। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গিল ছিল, আর এখানে কাণ্ডের মতো অংশ ছিল, এটারে বলছিলাম স্টাইপ। তাহলে এটারে যদি মাইক্রোস্কোপিক, এটারে আমরা বলছিলাম গিল। গিলের মধ্যে এটারে যদি আন্ডার মাইক্রোস্কোপ আমরা দেখি, এটার কয়টা লেয়ার পাবো? গিলের মধ্যে কয়টা অংশ পাবো? তিনটা। তিনটা। প্রথমটা হাইমেনিয়াম, তাইলে সবচেয়ে বহিস্থ স্তর আমি আঁকি, সবচেয়ে বাইরের স্তর, ঠিক আছে? এই যে বাইরের স্তরটা আঁকলাম। এই বাইরের স্তরের মধ্যে এরকম করে করে অনেকগুলো সেল পাওয়া যায়। এই সেলগুলারে আমরা এই- এই লেয়ারটারে আমরা কি বলবো বলতো? হাইমেনিয়াম। ইয়েস, সবচেয়ে বাইরের স্তর হাইমেনিয়াম। আর হাইমেনিয়ামের ঠিক নিচে আরেকটা স্তর পাওয়া যায়, এটার নাম কি হবে বলতো? সাবহাইমেনিয়াম। এই যে এই স্তরটা যে আঁকতেছি, এই স্তরটারে আমরা কি বলবো? সাবহাইমেনিয়াম। এগুলো ফিগার লাগবে না, জাস্ট বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য। এটারে আমরা বলবো হাইমেনিয়ামের নিচে কি থাকবে? সাবহাইমেন। সাবহাইমেনিয়াম, ঠিক আছে? এখন ওই বেসিডিয়ামের ওই যে হাইমেনিয়াম স্তরটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই হাইমেনিয়াম স্তরের মধ্যে কিছু গদাকার অংশ দেখা যায়, গদার মতো। এই হনুমানের গদা দেখছো তোমরা? হনুমানের গদা, এই মাথার মধ্যে যে গদা গদা নিয়ে আসতো, গদাকার। গদাকার মানে হ্যাঁ, অনেকটা গম্বুজের মতো, ঠিক আছে? এই হাইমেনিয়ামের মধ্যে দেখো তুমি এইরকম করে গদার মতো কিছু সেল দেখা যায়, গদার মতো কিছু সেল দেখা যায়। এই যে দেখো, গদার মতো কিছু সেল দেখা যাচ্ছে হাইমেনিয়ামের মধ্যে। হ্যাঁ, এই হাইমেনিয়ামের মধ্যে আমাদের গদার মতো গদাকার কিছু অংশ দেখা যায়। এই অংশগুলোরে আমরা কি বলবো বলতো? বেসিডিয়াম। ইয়েস, এই অংশটারে, এই জিনিসটারে আমরা বলবো বেসিডিয়াম। তাইলে বেসিডিয়াম জিনিসটা অ্যাগারিকাসের কোন অংশে দেখা যায় বলতো? হাইমেনিয়াম। হাইমেনিয়াম অংশে দেখা যায়। তাহলে হাইমেনিয়ামের নিচে দেখো দুইটা কথা পড়াইছি। প্রথম কথা হচ্ছে এটি সবচেয়ে বাইরের স্তর, দেখা যাচ্ছে সবচেয়ে বাইরের দিকে থাকে। এই বাইরের স্তরের মধ্যে মাঝখানে মাঝখানে কিছু গদার মতো অংশ দেখা যায়। গদার মতো অংশটারে আমরা বলি কি বলি? বেসিডিয়াম। বেসিডিয়াম। আর ওই গদার মাথায় দেখো কি কয়েকটা স্পোর আঁকছি, তাইলে ওই গদার মাথায় যে স্পোর গুলো আঁকছি ওইটার নাম হচ্ছে কি স্পোর? বেসিডিয়াম। বেসিডিয়াস। ইয়েস, সাব্বাস। ওই গদার মাথায় যে স্পোরটা আঁকছি ওইটারে আমরা বলবো বেসিডিও স্পোর, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তোমার পড়লেই হবে, শেষ এখানে। তারপরের অংশ হচ্ছে তোমার সাবহাইমেনিয়াম শেষ, আর সাবহাইমেনিয়ামের পরে লাস্টের অংশটা কি থাকে? ট্রমা। ট্রমা। ট্রমা কি জিনিস বলো তো? এটা পড়া লাগবে না, ট্রমা মোমা এগুলা কিচ্ছু না, জাস্ট পড়বা হাইমেনিয়াম, আর কিচ্ছু না। দুইটা কথা পড়াইছি এইখানে। সাবহাইমেনিয়ামের মধ্যে সেলগুলার যে ডিস্ট্রিবিউশন, এই স্তরের মধ্যে সেলের ডিস্ট্রিবিউশনকে, কোষের বিন্যাসকে আমরা কি বলবো একটু দেখো। এটারে বলে ক্রুজেনকাইমা। কোষের বিন্যাসকে বলা হয় ক্রুজেনকাইমা। কি বলছি? ক্রুজেনকাইমা। এটা পড়লে পড়তে পারো, না পড়লে না, এটা নাইস টু নো। এটা কোন জিনিসটা অ্যাকচুয়ালি? এটা হচ্ছে তোমার এই জিনিস। আরে এই যে সাবহাইমেনিয়াম স্তরে এই যে সেলগুলো আছে না, এই যে সেলের যে এই যে একটা একটা সেল দেখতেছো, এই সেলের বিন্যাসটাকে আমরা কি বলবো? এই সেলের বিন্যাসটাকে আমরা বলবো ক্রুজেন ফ্রোজেন। কাইমা। এই যে হাইমেনিয়ামের নিচে যে সাব হাইমেনিয়ামের মধ্যে যে এই যে দেখো আমি বর্ডার করে দেখাচ্ছি, এই যে অনেকগুলা কোষ কত সুন্দরভাবে স্তর আকারে, কত সুন্দরভাবে স্তর আকারে জমা হয়েছে, এইগুলারে আমরা কি বলবো? এই স্তরের এই কোষের বিন্যাসটাকে আমরা কি বলবো? ফ্রোজেন কাইম। ক্রুজেন কাইমা, ঠিক আছে? আর ট্রমাতে আমরা কি পড়ছি বলতো? ট্রমার কোষগুলো হচ্ছে ডাইক্যারিওটিক। ডাইক্যারিওটিক মানে কি তোমরা বুঝবা জানো? ট্রমার কোষের ডাইক্যারিওটিক। ডাইক্যারিওটিক, দেখি কেউ একজন বুদ্ধি করে বলো তো ডাইক্যারিওটিক মানে কি হবে? ডাই মানে দুই, এটা আমরা জানি। হ্যাঁ, ক্যারিও কথাটার অর্থ কি? নিউক্লিয়াস। ইয়েস, তাইলে ট্রমার কোষগুলাতে দুইটা করে নিউক্লিয়াস পাওয়া যায়। দুইবার আচ্ছা, দুইটা। ট্রমার সেলগুলা হচ্ছে ডাইক্যারিওটিক, তাহলে ট্রমার সেলের মধ্যে কয়টা নিউক্লিয়াস পাওয়া যাবে? দুইটা। দুইটা। দুইটা নিউক্লিয়াস। এতটুকু শুধু মনে থাকো, যৌন জনন যখন পড়াবো এমনিতেই আসবে, ডাইক্যারিওটিক হেটারোক্যারিওটিক এগুলো আসবে, একটু পরেই পড়াবো। শেষ, এটা পড়া শেষ। এখন
এই যে আমরা পড়লাম হাইমেনিয়ামের মধ্যে গদার মতো অংশরে আমরা কি বলছিলাম, বেসিডিয়াম। আর বেসিডিয়ামের মাথায় কি থাকে? বেসিডিওস্পোর। সাথে সাথে আমি Residual প্রত্যেকদিন জিজ্ঞেস করব বেসিডিওস্পোর কতটা থাকে, সাথে সাথে প্রত্যেকদিন জিজ্ঞেস করব কতটা। এটা আটটা। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বেসিডিয়ামের মাথায় যে বেসিডিওস্পোর উৎপন্ন হয় এটা কতটা উৎপন্ন হবে? চারটা। চারটা। তাহলে তোমার যদি এখন কেউ বলে যে এগারিকাস অযৌন সম্পন্ন করে কোন স্পোরের মাধ্যমে, আনসার কি হবে? বেসিডিওস্পোর। সাব্বাস। বেসিডিওস্পোর কয়টা থাকে? চারটা। চারটা থাকে। এর পরের প্রশ্ন, এই যে বেসিডিওস্পোর এটা এগারিকাসের কোন অংশ থেকে উৎপন্ন হয়েছে বলো তো? Hymenium. না, হাইমেনিয়াম কথাটা সুন্দর করে বলতে Hymenium. হবে, গিলের হাইমেনিয়াম। গিলের গিলের হাইমেনিয়াম হাইমেনিয়াম। Their hymenium. গিলের হাইমেনিয়াম থেকে তৈরি। Hymenium. হাইমেনিয়াম ঠিক আছে, এরপরে শেষ। এরপরে দেখো পিডিএফ এর নিচে কয়েকটা সুন্দর সুন্দর ডেফিনেশন আছে। এই যে ডেফিনেশন গুলা পরীক্ষায় 1 মার্কের যে কোনো সৃজনশীলেই আসবে। প্রথমটার নাম হচ্ছে বেসিডিও কার্ভ। প্রথমটার নাম কি? Basidio card. কার্ড বেসিডিও কার্ভ। এটা কি পড়ানো হয়েছে আগে? না। না না, পড়ানোর কিছু নাই ভাই। No. বেসিডিও কার্ভ মানে কি? ওই যে বেসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফ্রুট বডিকে আমরা কি বলবো? বেসিডিও কার্ভ। ভিডিও কার্ড আচ্ছা, এখন ফ্রুট বডি কোনটা তোমরা জানো না? ছত্রাকের অংশ কয়টা? ছত্রাকের অংশ হচ্ছে দুইটা। একটা ছত্রাকের অংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে দৈহিক অংশ আর একটা কি? জনন অংশ। তো জনন অংশের আরেকটা নাম কি ছিল? ফ্রুট বডি। ফ্রুট বডি। তাইলে সাথে সাথেই আমি তোমাকে জিজ্ঞেস করব, এই প্রশ্নটা ডেফিনেশন যে কোনো সৃজনশীলের 1 মার্কে আসে, যে কোনো সৃজনশীলের 1 মার্কে আসে। বেসিডিও কার্ভ জিনিসটা কি? বেসিডিও কার্ভ জিনিসটা হচ্ছে এগারিকাস কোন শ্রেণীর আন্ডারে পড়ে বলো তো? Basidiomycetes. হ্যাঁ, তাহলে বেসিডিও মাইসেটিস শ্রেণীর ছত্রাকের কি কে? ছত্রাকের ফ্রুট বডিকে আমরা কি বলবো? বেসিডিও বেসিডিও কার্ড কার্ভ। শেষ, এটা শেষ পড়া। তাইলে এখন বেসিডিও মাইসেটিস শ্রেণীর মধ্যে একটা ছত্রাকের এক্সাম্পল বলো তো। এগারিকাস, তাই না? এগারিকাস, এগারিকাস। তাইলে এগারিকাসের ফ্রুট বডিরে কি বলা হয় বলো তো? প্রশ্নটা এইভাবে আসতে পারে বেসিডিও ঘুরে। কার্ড তাইলে তোমার যদি বলে এগারিকাসের ফ্রুট বডিরে কি বলা হয়, আনসার কি হবে? বেসিডিও কার্ড। বেসিডিও কার্ভ। তাইলে কথা কি বোঝা গেল? জি ভাই। ওকে, এগারিকাসের ফ্রুট বডিকে বলা হয় বেসিডিও কার্ভ। বেসিডিও বেসিডিও কার্ভ। বেসিডিও কার্ভ। ঠিক আছে, এগারিকাসের ফ্রুট বডির বলা হয় বেসিডিও কার্ভ। শেষ, এতটুকু পর্যন্ত পড়া হলো। এরপরে নিচের অংশ দেখা, ফ্রুট বডি তৈরি হওয়ার প্রক্রিয়ারে কি বলা হয়? ফ্রুকটিফিকেশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রুট বডি তৈরি হওয়ার প্রক্রিয়ারে কি বলা হয়? ফ্রুকটিফিকেশন। পাইছো নি? Fructification. ফ্রুকটিফিকেশন। এগুলা আছে 1 মার্কের প্রশ্ন। এগুলা সব 1 মার্কের ডেফিনেশনে আসে যে তোমার ফ্রুট বডি তৈরি হওয়ার প্রক্রিয়ারে বলা হয় ফ্রুকটিফিকেশন। তারপরে অনেকগুলা এগারিকাস, হ্যাঁ, যখন একসাথে, বা অনেকগুলা মাশরুম যখন একসাথে চক্রাকারে থাকে, যেরকম শীতের দিনে বর্ষার দিনে দেখবা গাছের আশপাশে ব্যাঙের ছাতা কি একটা থাকে নাকি সব সময়? ব্যাঙের ছাতা দেখবা এক জায়গায় অনেকগুলা গুল্লা করে আছে। ঠিক আছে, যখন অনেকগুলা ব্যাঙের ছাতা বা মাশরুম যাই বলো না কেন একসাথে সে ঘুরে অনেকগুলো একসাথে থাকবে, তখন তার এই ঘটনাটারে বলা হয় পরিচক্র। পাইছো নি ডেফিনেশন? আরে মনে করো এরকম করে একটা গাছের আশপাশে এরকম করে অনেকগুলা ছত্রাক, ঠিক আছে, এইভাবে ঘুরে 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 অবস্থান করতেছে। তাইলে এই যে অংশটা এটা দেখতে অনেকটা এই যে চক্রের মতো লাগতেছে। এই চক্রটারে আমরা কি বলবো বলো তো? পরিচক্র পরিচক্র। ঠিক আছে, শেষ। এই পাতা পড়া শেষ। দেখো তো এই পাতা থেকে তোমাদের কি কি পড়তে হবে, কোনো আহামরি জিনিস পড়তে হবে এই পাতা থেকে? এই পাতার পড়া খুব ইজি। আমরা আগে এগারিকাস পড়ে ফেলছি। এগারিকাসের গিল কি জিনিস? পাইলিয়াসের নিচের অংশ নিয়ে আমরা বলি গিল। তারপরে গিলের অন্তর্গঠন বা গিলের গঠন। গিলের গঠনে আমরা কয়টা অংশ পাইছি বলতো? তিনটা। তিনটা। কি কি? হাইমেনিয়াম, হাইমেনিয়াম হাইমেনিয়াম ট্রমা ট্রমা। ট্রমাতে ট্রমার সেলগুলারে আমরা কি বলি? ডাই Dikaryotic. ডাইকেরিয়ন। মানে ট্রমার সেলের মধ্যে 2 ধরনের নিউক্লিয়াস পাওয়া যায়, এই জন্য ট্রমার সেলগুলোরে আমরা বলি ডাইকেরিয়ন। আচ্ছা, এখানে মেইনলি পড়াটা পড়বা হাইমেনিয়াম। ঠিক আছে, হাইমেনিয়াম হচ্ছে সবচেয়ে বাইরের স্তর। এই হাইমেনিয়ামের স্তরের মধ্যে সেলের ফাঁকে ফাঁকে কিছু গদাকার অংশ দেখা যায়। গদাকার, এই গদার মতো অংশটারে কি বলা হয়?
বেসিডিয়াম। ইয়েস। আর এই বেসিডিয়ামের মাথার মধ্যে যে স্পোর উৎপন্ন হয়, এটা আমরা কি বলবো? বেসিডিয়াম। বেসিডিও স্পোর। চাবাস। বেসিডিয়াম স্পোর কয়টা থাকে? চারটা। চারটা। তারপরে তোমার যদি আমি বলি এগারিকাসের তোমার ফ্রুট বডিরে কি বলা হয়? বেসিডিও। বেসিডিও কার্ড। বেসিডিও কার্প। বেসিডিও কার্প পরীক্ষায় আসবেই আসবে, এগুলো প্রত্যেকটা জিনিস। তারপরে ফ্রুট বডি তৈরি হওয়ার প্রক্রিয়ায় কি বলা হয়? ফ্রুকটিফিকেশন। 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 খুব ইজি এগুলা পড়া, খুব ইজি পড়া এগুলা। ফ্রুকটিফিকেশন পড়া বেশি কষ্টের হচ্ছে শৈবালের উপকারী দিক, অপকারী দিক, ছত্রাকের উপকারী দিক, অপকারী দিক, এগুলা পড়াটা খুব কষ্ট। তারপরে হচ্ছে এগুলা তুমি যদি রেগুলার না পড়ো, এগুলার নাম ভুলে যাবা। তারপরে নাম আর উদাহরণ, এক্সাম্পল, এগুলা যে ছিল, এগুলা যদি তুমি রেগুলার না পড়ো, এগুলার এক্সাম্পল তুমি ভুলে যাবা। যেমন আমি এখন জিজ্ঞেস করি, তো জারিন তুমি আমাকে বলো তো, এই ছত্রাক যে আমরা পড়লাম, ছত্রাকের আহ অঙ্গজ জননে, অঙ্গজ জননের শুধু নাম আর উদাহরণগুলা বলো তো। শেষ, মনে নাই? একটাও মনে করতে পারতেছেন না। আমরা শৈবালের অঙ্গজ জননে কি পড়ছিলাম? হাঁটুতে 2 বার খণ্ডন। এবার আর ছত্রাকের অঙ্গজ জননে পড়ছিলাম 2 বার খণ্ডন। হাঁটু কথাটা বাদ। তাহলে 2 বারের 2 দিয়ে কি ছিল? দ্বিবিভাজন, মনে আছে? হ্যাঁ। তো বার দিয়ে হচ্ছে বাডিং। তাহলে এই দ্বিবিভাজন আর বাডিং এর এক্সাম্পল একটাই ছিল, কি বলতো? কে বলতে পারবে? এনিওয়ান? ইয়েস, ইস্ট। ইস্ট বা স্যাকারোমাইসিস। ইস্ট বা স্যাকারোমাইসিস। ঠিক আছে, স্যাকারোমাইসিস। আর লাস্টেরটা কি ছিল বলতো? খন্ডায়ন। খন্ডায়নের এক্সাম্পল কি ছিল বলো? বলো। খন্ডায়ন মানে কি? খন্ডায়ন মানে হচ্ছে রেস্ট ইন পিস। RIP, রেস্ট ইন পিস। আর আই দিয়ে ছিল কি? রাইজোপাস। তাই না? আর পি দিয়ে কি ছিল? পেনিসিলিয়াম ছত্রাক। কি ছিল? পেনিসিলিয়াম ছত্রাক। তারপরে ছত্রাকের অজন জননে আমরা নাম পড়ছি, অনেকগুলো নাম পড়ছি, নাম উদাহরণ পড়ছি। এগুলা কালকে সব পড়া ধরবো, নাম আর উদাহরণ সহ। কালকে না পড়লে খবর আছে। ঠিক আছে, এগুলো আমরা সুন্দর করে পড়ছি, এগুলো আমাদের সব কালকে পড়া দিতে হবে। আচ্ছা, এখন ওই যে আমারে যে তোমরা ছবি দিলা, এখানের মধ্যে দেখো তো এগারিকাসের উপকারী দিক, অপকারী দিক বলতে কোনো কথা আছে কিনা? বইয়ের মধ্যে দাঁতদ্রুগ মানে মানুষের শরীরে দাঁতদ্রুগ হয় কোন ছত্রাকের জন্য? বলো, এগুলো তো কালকে পড়াইছি। ছত্রাকের অপকারী দিকে আছে না ট্রাইকোফাইটন। কি দিয়ে হয়? ট্রাইকোফাইটন রাবরাম। মনে আছে? মনে নাই? কারো মনে নাই? ট্রাইকোফাইটন রাবরাম। আচ্ছা, যাই হোক। ইয়ে, অগ্নিলা, হ্যাঁ ভাই। তুমি বইয়ের মধ্যে দেখো একটা সুন্দর করে দাঁত রোগের একটা টপিক আছে। তুমি একটু পাতাটা আগের দিকে যাও, ছত্রাকের পাতাটা আগের দিকে যাও। দাঁত রোগের একটা টপিক আছে, এটা হোয়াটসঅ্যাপে আমারে দাও। আমি ইয়ে করতেছি, কি বলে এটা, আমি একটু দাগায় দিব। ঠিক আছে, দাগায় দেওয়ার পরে ছত্রাকের যৌন জনন পড়াবো, তারপরে লাইকেন শুরু করবো। আমার একটু কষ্ট করে দাও, আমি এখানে ফোন দেখে দেখে তোমাদেরকে একটু দাগায় দিয়ে দিব। দাঁত রোগ কিন্তু দেখো, চর্মরোগের মধ্যে সবচেয়ে কমন রোগ কি? দাঁত রোগ। দাঁত রোগ হলে দেখছো না কি হয়? শরীরের বিভিন্ন অংশে কি হয়ে যায়? লাল 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 একটা বর্ডার হয়ে যায় না? দাঁত রোগ কখনো দেখো নাই তোমরা? এই দাঁত রোগ দেখো নাই তোমরা কখনো? কেন দাঁত রোগ দেখবে না কেন? দাঁত রোগ তো এটা কমন, ঘরে ঘরে মানুষের দাঁত রোগ থাকে। দেখছো রে বাবা, এই ধরনের রোগ দেখছো? এই যে দেখো, এরকম রোগ দেখো নাই? দেখছি। এটারই তো বলে দাঁত রোগ। এটারে কি বলে? দাঁত। এই যে এগুলারে বলে, এরকম সেন্ট্রাল ক্লিয়ারেন্স থাকে আর সাইডে দিয়ে একটা লাল কালারের বর্ডার থাকে, এগুলারে আমরা বলি দাঁতদ্রুগ। ঠিক আছে, তাহলে দাঁতদ্রুগ হয় কোন কোন দাঁতদ্রুগ হচ্ছে ছত্রাকের মাধ্যমে হয়। তাহলে দাঁতদ্রুগ কোন ছত্রাকের মাধ্যমে হয়? বল। ট্রাইকোফাইটন রাবরাম। আচ্ছা, এখন আসো, বই বের করো সবাই। দাঁতদ্রুগ, এটা তোমাদের কত নম্বর পেজ? 215 নম্বর পেজ। বই বের করো।
পাইছো? হুম ওকে, বই বাইর করছো 215 নম্বর পেজ। জি ভাইয়া। যদি বাইর করো তাইলে এখন আমি সুন্দর করে পড়াই দিচ্ছি, তোমরা শুধু বইয়ে লিখে ফেলবা, হ্যাঁ, শুধু বইয়ে লিখবা। এই যে দাদরুগ, এই দাদরুগের তোমার ইংলিশ নামটা হচ্ছে ডার্মাটোফাইসিস, ঠিক আছে? ডার্মাটোফাইটোসিস, এটার আরেকটা নাম হচ্ছে, যেহেতু এগুলো চর্মযৌন রোগের মধ্যে পড়ে, তাইলে তোমরা যারা চর্মযৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা তোমরা কি বলো? ডার্মাটোলজিস্ট বলো না? ডার্মাটোলজিস্ট। ওইখান থেকে মনে রাখবা ডার্মাটো কি? ডার্মাটোফাইটোসিস। ফাইটোসিস ডার্মাটোফাইটোসিস। ফাইটোসিস ওকে, এটার মধ্যে তোমরা পড়বা দাঁত রোগের আরেকটা নাম হচ্ছে ডার্মাটোফাইটোসিস, হ্যাঁ। এখন দাঁত রোগকে চিকিৎসা শাস্ত্রে কি বলে? চিকিৎসা শাস্ত্রে মানে আমরা ডাক্তাররা কি বলি? ডাক্তাররা এটারে কি বলে? ডাক্তাররা দাঁত রোগরে বলে টিনিয়াসিস। কি বলে বলো? টিনিয়াসিস ডাক্তাররা টিনিয়াসিস দাঁত রোগরে কি বলে? টিনিয়াসিস টিনিয়াসিস। ডাক্তাররা দাঁত রোগরে বলবে টিনিয়াসিস। জপ, ডাক্তাররা দাঁত রোগরে কি বলে? টিনিয়াসিস টিনিয়াসিস। আচ্ছা, এখন আমি দাঁড়াও, একটু দাঁড়াও। বই তো আমার কাছেই আছে, যদিও তোমারটা বলতে পারো আমারটা পুরান বই, কিন্তু এই পুরান বই তোমার বইয়ের থেকে আরো বেশি, ঠিক আছে? যদিও তোমরা আমার বলতে পারো যে এটা বাই তো পুরান বই, তা আমি কমো এটা তোমাদের চাইতেও বেশি, ঠিক আছে? তো তোমরা ওই জামানায় যেগুলা ছিল না ওইগুলো আমরা পড়তাম, ঠিক আছে? আচ্ছা, পায়ে গেছি, আর লাগবে না। শোনো, তাহলে আমরা ডাক্তারি ভাষায় চিকিৎসা শাস্ত্রে আমরা দাঁত রোগরে কি বলি বলতো? টিনিয়াসিস টিনিয়াসিস। আচ্ছা, এখন ওই দেখো বইয়ের মধ্যে রোগের কারণ পাইছো? রোগের কারণ, হুম আচ্ছা, হুম রোগের কারণের মধ্যে দাগ দাও। এটার দাঁত হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। চিকিৎসা শাস্ত্রে আগে কি বলে? টিনিয়া বলে, টিনিয়া। ওই টিনিয়া থেকে ডাক্তাররা বলে টিনিয়াসিস। পাইছো? পাইছো। ঠিক এর উপরের লাইনে দাঁত রোগকে ইংরেজি ভাষায় কি বলা হয়? ইংরেজি ভাষায় উপরে দেখো রিং ওয়ার্ম, একটু আগে ছবি দেখাইছি না? দাঁত রোগটা কিরকম থাকে? রিং এর মতো থাকে না? এই দাঁত রোগকে ইংরেজি ভাষায় বলা হয় রিং ওয়ার্ম, এটাও মনে রাখতে হবে, রিং ওয়ার্ম। আজকে সব কালে ভুল হয়ে যাচ্ছে ব্যাংকটা। রিং ওয়ার্ম ইংরেজি ভাষায় তাকে আমরা কি বলবো? ringworm রিং ওয়ার্ম। ডাক্তারি ভাষায় তাকে আমরা কি বলবো? ringworm ধ্যাৎ, টিনিয়াসিস টিনিয়াসিস। ডাক্তারি ভাষায় আমরা কি বলবো? টিনিয়াসিস বা টিনিয়া, kinesis ঠিক আছে? আর ইংরেজি ভাষায় বলা হয় রিং ওয়ার্ম, ডাক্তারি ভাষায় বলে টিনিয়াসিস, ঠিক আছে? টিনিয়াসিস বা ওই যে উপরে আরেকটা লেখাইছি ডার্মাটোফাইটোসিস, ওইটাও বলতে পারো। তবে সবচাইতে বহুল প্রচারিত যেটা, এটা হচ্ছে টিনিয়া। আমরা ডাক্তারি ভাষায় টিনিয়াসিস বলি। তাহলে দাঁত জুবরে আমরা কি বলবো? টিনিয়াসিস। এখন আসো, এই টিনিয়াসিসের জন্য দায়ী ছত্রাকের নাম কি? এটা তোমাদেরকে আগেই পড়ায় ফেলছি, বলো। ট্রাইকোফাইটন। ফাইটন ট্রাইকোফাইটন, এটা আগেই তো পড়াইছি আমি। ছত্রাকের অপকারী দিকে পড়াইছি না? মানুষের শরীরে দাঁত রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? ট্রাইকোফাইটন রাবরাম। ট্রাইকোফাইটন পাইছো? তোমাদের বইয়ের মধ্যে দেখো না? এই যে পাইছি ভাই পাইছো ট্রাইকোফাইটন। ট্রাইকোফাইটন হচ্ছে গণ। ট্রাইকোফাইটন হচ্ছে গণ। তাহলে দাঁত রোগ কোন কোন ছত্রাক দিয়ে হয়? ট্রাইকোফাইটন ট্রাইকোফাইটন রাব ইয়েস। এই যে, আগে দাঁড়াও, সবুর করো। প্রথম বলবো হচ্ছে ট্রাইকোফাইটন। কি বলবা? ট্রাইকোফাইটন ট্রাইকোফাইটন। তাহলে দাঁত রোগরে আমরা কি বলি? কি বলি? ট্রাইকোফাইটন দাঁত ট্রাইকোফাইটন রোগ কোন ছত্রাকের মাধ্যমে হয়? ট্রাইকোফাইটন। এই ট্রাইকোফাইটন ট্রাইকোফাইটনের প্রজাতি আছে দুইটা, একটা হচ্ছে রাবরাম, একটা কি, rub আরেকটা হচ্ছে রাবরাম বেরিকোসাম, আরেকটা হচ্ছে
কি সাম? Very Very, very cosum. বেরিকোসাম। তাইলে দাদরুগ যদি তোমারে বলে, তাইলে দাদরুগ হয় কোন ছত্রাক দিয়ে বলো তো? ট্রাইকোফাইটন দিয়ে। Trichophyton. ট্রাইকোফাইটনের প্রজাতি আছে দুইটা, এই দুইটা কথাই তোমার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ট্রাইকোফাইটন রাবরাম, আর একটা হচ্ছে ভেরুকোসাম। ট্রাইকোফাইটন ভেরুকোসাম, ঠিক আছে? ভেরুকোসাম, ভেরুকোসাম। তুমি অতটা লাগতো না, তুমি মনে রাখবা ভেরি অসাম, ভেরি অসাম। তুমি কি মনে রাখবা? Very awesome. ভেরি অসাম, ভেরি অসাম, ঠিক আছে? একটা হচ্ছে রাবরাম আর একটা হচ্ছে ভেরি অসাম। কেমনে? রাব মানে কি? এই রাব মানে কি? রাব মানে কি তা? ঘষা, ঘষা দেওয়া। ঘষা। এখন তোমার মনে করো তোমার ঘষা। শরীরের মধ্যে যদি কেউ ঘষা দেয়, মাসাজ করে, তাহলে তুমি খুশিতে বলতে পারো না ভেরি অসাম? বলতে পারো তো? তাইলে হুম, ছত্রাকের হুম। যে দাদরুগ হয়, দাদরুগের আমরা চিকিৎসা ভাষায় বলি টিনিয়াসিস, ইংরেজি ভাষায় বলি রিংওয়ার্ম। আর এই টিনিয়াসিস রোগটা যেই ছত্রাকের মাধ্যমে হবে সেটার নাম হচ্ছে ট্রাইকোফাইটন। সেটার নাম হচ্ছে ট্রাইকোফাইটন। Item. এই ট্রাইকোফাইটনের দুইটা প্রজাতি দ্বারা আমাদের বডির মধ্যে তোমার টিনিয়াসিস রোগ হয়। এই দুইটা ছত্রাকের নাম কি বলতো? একটা হচ্ছে ট্রাইকোফাইটন রাবরাম, আর একটা হচ্ছে ট্রাইকোফাইটন ভেরুকোসাম। Very, very cosum. পড়া হয়েছে? Hmm. আচ্ছা, ঠিক আছে। এরপরে তোমরা বইয়ের মধ্যে দেখো, এছাড়াও দাগ দাও, এছাড়াও মাইক্রোস্পুরাম, ক্যানিস বা এপিডার্মোফাইটন, এগুলা দিয়েও দাঁত রোগ হইতে পারে। কুটি কুটি স্টার্ট দাও। এছাড়াও মাইক্রোস্পুরাম, এপিডার্মোফাইটন এই দুইটা ছত্রাক দিয়েও দাঁত রোগ হইতে পারে, ঠিক আছে? দাগ দিছো? ওকে, শেষ। তারপরে আসো সংক্রমণ, ঠিক আছে? সংক্রমণ কি? সংক্রমণ হচ্ছে যারা ডার্টি, যারা অপরিচ্ছন্ন, অপরিষ্কার, যারা এক কাপড়ে 10 দিন থাকে, যারা নোংরা, ঠিক আছে? এদের শরীরে দাঁত রোগ হবে, সোজা সাপটা কথা, ঠিক আছে? এক কথায় বলে ফেললাম। এই দাঁত রোগের সুপ্তকাল কতদিন? দেখ দাও, দেখো আর নিচের লাইনে আছে 3 থেকে 5 দিন। 3 থেকে 5 পাইছো? হুম। ওকে, শেষ। এরপরে যে তোমরা রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? এখন এরপরে যা আছে রোগের লক্ষণ, এগুলা রিডিং দিয়ে রাখো। এগুলা রিডিং দিবা যে ওই যে তোমার কি কি দাঁত রোগ হইলে কি কি হইতে পারে। ভাই চুলকানির জ্বালায় মরি যাই ভাই, এটা এত বিশ্রী একটা রোগ, ঠিক আছে? যদি তুমি সুন্দর মতো মানো তাইলে 10-15 দিনে সারি যাইব, কিন্তু তুমি যদি না মানো আস্থা শরীরে ছড়াইবো এবং তোমার জীবন ধ্বংস করে লইব, ঠিক আছে? দাঁত রোগ এত বাজে। আর মনে রাখবা, ছত্রাক গঠিত রোগ, হ্যাঁ, কখনো 100% কিউরেবল হয় না, কখনোই 100% কিউরেবল হবে না, ঠিক আছে? এই ছত্রাক ফাঙ্গাস জিনিসটাই এরকম। তুমি ভালো হইলা, আবার যদি মেনটেন না করো তাহলে দেখবা আবার হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এখন এই টিনিয়াসিস যদি আমাদের বডির বিভিন্ন জায়গায় হইতে পারে, এই টিনিয়াসিস আমাদের কোথায় হইতে পারে? বিভিন্ন জায়গায় বডির বডির বিভিন্ন জায়গায় হইতে পারে, বডির বিভিন্ন জায়গায় হইতে পারে। এখন মনে করো এই দাঁত রোগটা আমার শরীরে হইছে, কোথায় হইছে এগুলো বইয়ে লিখবা। কোথায় হইছে? শরীরে শরীরে হইছে। তখন তারে আমরা বলবো টিনিয়া কর্পোরিস। টিনিয়া কি বলবো? কর্পোরেস কর্পোরিস। এগুলো এক্সট্রা পড়াইতেছি। দাঁত রোগ যদি আমার শরীরে হয়, বডিতে হয়, তখন তারে আমরা কি বলবো? টিনিয়া কর্পোরেস। টিনিয়া কর্পোরিস। এখন আমার মাথার মধ্যে হইছে দাঁত রোগ, কোথায় হইছে আমার? মাথা, তাইলে টিনিয়া ক্যাপিটিস। ক্যাপ আমরা কই দেই? ক্যাপ আমরা কই দেই? মাথায় দেই। তাইলে দাঁত রোগ যদি মাথায় হয় তাহলে তারা কি বলবা? টিনিয়া ক্যাপিটিস। ক্যাপিটিস এখন দাঁত রোগ তোমার শরীরের মধ্যে, তোমার ফ্যাটের মধ্যে হইলো, তোমার ফিটের মধ্যে হইলো, তাইলে আমরা তারা কি বলবো? টিনিয়া কর্পোরিস, ঠিক আছে? দাঁত রোগ আমার নখে হইলো, কোথায় হইছে? কোথায় হইছে? নৌকের মধ্যে। দাঁত রোগ যদি নৌকের মধ্যে হয় তাহলে আমরা তারা কি বলবো? এটা পরীক্ষায় অনেকবার আসে, সবগুলাই আসে, এগুলো জেনে যাও। নৌকের মধ্যে হইলে তারা আমরা বলি অনাইকোমাইকোসিস। কি বলবো? অনাইকোমাইকোসিস। কি বলবো? এটা অনেক আসে পরীক্ষায়। দাঁত রোগ যদি আমাদের নখে হয় তাহলে নখে দাঁত রোগ হইলে তাহলে আমরা কি বলি? অনাইকোমাইকোসিস। অনাইকোমাইকোসিস। আর এটারে যদি তুমি সুন্দরভাবে বৈজ্ঞানিক নাম সহ বলতে চাও তাহলে এটা হচ্ছে, এটা বলি আমরা টিনিয়া আঙ্গুয়াম।
টিনিয়া কি আঙ্গুয়াম আং আঙ্গুয়াম আরে বাবা নখ কুনানো আঙ্গুলের অংশ নয় ওখান থেকে মনে রাখো টিনিয়া আঙ্গুল টি ডট আঙ্গুল বাট বলবা কি মেইনলি বলবা হচ্ছে নখের মধ্যে ছত্রাকের ইনফেকশন রে আমরা বলি অনাইকোমাইকোসিস অনাইকোমাইকোসিস মাইকোসিস মাইকোসিস ঠিক আছে এতটুকু পর্যন্ত তারপরে আমাদের যদি কুচকি বুঝো কুচকি কোনটা কুচকিতে সবচেয়ে বেশি দাঁতরোগ হয় এটা বেটাইনতে হয় বেশি বেডিনতে হয় কুচকি কোনটা বলো কিতারে তোমরা কুস্কি চিনো না কুস্কি আরে বাবা কুস্কি হইলো কি দুই উড়ার মাঝখানো ফিসলি সিফা বুঝছো নি এটারে আমরা বালা বাংলায় কিতা কই আরে বাবা ওটা মনে করো দুইটা ফাও ঠিক আছে এখানে সবার জেনিটাল পার্ট হ্যাঁ ফিসলি কোনটা ফিসলি হইলো কি এই যে এই জায়গাটা হলো ফিসলি ইতার মধ্যে যদি দাদরুগ হয় এটারে ভালো বাংলায় আমরা বলি কুস্কি কুস্কিতে যদি হয় তাহলে এটাকে বলি আমরা টিনিয়া ক্রুরিস টিনিয়া ক্রুরিস এটা ভুল হয়েছে টিনিয়া ক্রুরিস RIS টিনিয়া ক্রুরিস বইয়ে লেখছো নি বইয়ে লেখা হয়নি কুস্কিতে হইলে কি তা কইতারে আমরা টিনিয়া ক্রুরিস ক্রু এটা কি আই হ্যাঁ রিস RIS টিনিয়া ক্রুরিস আর আরেকটা আছে পায়ের পাতায় আরেকটা কি পাতায় পায়ের পাতায় এটারে আমরা বলি টিনিয়া পেডিস শেষ আর লাগবে না এখানে তাইলে ছত্রাক ঘটিত রোগ আমরা কিন্তু একটা পাইলাম দাঁত রোগ ঠিক আছে একটা পাইলাম আমরা দাঁত রোগ হ্যাঁ দাঁত রোগ একটা পাইছি আর একটা পাইমো আলুর বিলম্বিত দশা এটা একটু পরে পড়াইলাম এটাও তোমরা বইয়ের মধ্যে আছে আমি খালি কইমু তোমরা দাগাইবাই তাইলে টিনিয়া বডির বিভিন্ন জায়গায় হওয়া অনুযায়ী তার বিভিন্ন রকমের নাম আছে পাওয়া গেছে পারবা তো হুম সব লেখছো তো আমি কিন্তু জিগামু আমি তোমার কালকে জিগামু তোমার দাঁত রোগ যদি তোমার নখের মধ্যে হয় তাহলে তাহলে কিতা কইবাই অনাইকোমাইকোসিস 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 ঠিক আছে শেষ এরপরে আসো দাঁত রোগের জন্য প্রতিকারের জন্য আমরা কি দেই যেহেতু দাঁত মানে ফাঙ্গাস তাইলে এটার জন্য আমরা অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিব কি দিব অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিব দেখো নিচে আছে ক্রিমের নাম আছে দেখো মাইকোনাজল বা টার্বিনাফিন দেখো একবারে নিচে লেখা আছে মাইকোনাজল আরেকটা কি টার্বিনাফিন ক্রিম এগুলা ইউজ করা হয় ঠিক আছে এটা চাইলে পড়তে পারো আরেকটা আছে প্রাকৃতিক ভাবে দাঁত মর্দন গাছ ঠিক এর নিচেই আছে আক্রান্ত স্থান ভালোভাবে চুলকি হয়েছে দাঁত মর্দন গাছের পাতার মন্ড লাগালে মানে দাঁত রিমুভ করার জন্য একটা গাছ আছে এটারে আমরা বলি দাঁত মর্দন গাছ এই দাঁত মর্দন গাছের পাতায় না যদি তুমি বসাও তাহলে এই রোগটা সারতে পারে কিন্তু এই গাছ পাওয়া যায় না ঠিক আছে এটা আগে এক সময় আছিল দাঁত মর্দন ঠিক আছে দাঁত মর্দন গাছ এটার বৈজ্ঞানিক নাম পড়তে হবে কেসিয়া এলাটা ফললে ফইরো না ফললে নাই তো লাগতো না অতটা শেষ দাঁত রোগ পড়া শেষ ঠিক এর আগের পেজে দেখো ছত্রাক ঘটিত রোগ আমরা দুইটা পড়বো এর মধ্যে একটা হচ্ছে দাঁত রোগ এটা পড়ে ফেলছি আর একটা হচ্ছে তোমার আলুর বিলম্বিত দশা পাইছো ঠিক আগের পেজে দেখো আলুর বিলম্বিত দশা পাইছো হুম দাগাও ওইটা আমি বলে বলে যাবো দাগাবা ছত্রাক ঘটিত রোগের মধ্যে প্রথম রোগটা হচ্ছে আলুর বিলম্বিত দশা ঠিক আছে এখন আগে তোমার বুঝতে হবে ব্লাইট কথাটার মানে কি বলো রে ব্লাইট কথাটার মানে কি দেরি হওয়া ইয়েস ব্লাইট কথাটার মানে হচ্ছে দেরি হওয়া ঠিক আছে এখন এই যে আলুর বিলম্বিত দশা হ্যাঁ এটারে আমরা বলি আলুর লেট ব্লাইট রোগ আলুর কি ব্লাইট মানে আলুর গাছের মধ্যে আলু আইতে দেরি হইব না তাড়াতাড়ি আলু আইব
দেরি দেরি। হইব। তাহলে দেখো ওই যে আলুর বিলম্বিত দশার মধ্যে দাগ দাও, আলু গাছে দুই ধরনের ব্লাইট রোগ হয়ে থাকে, পাইছো? একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট, হুম। পাইছো নি? ও হ্যাঁ ভাই। একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট লেট। ব্লাইট। লেট ব্লাইট। এই আর্লি ব্লাইট যেই ছত্রাক দিয়ে হবে, এই ছত্রাকের নাম হচ্ছে, দেখো কুটি কুটি স্টার, অল্টারনারিয়া সোলানি। এটা আমি পড়াইছি তো তোমাদের মনে হয়, এটা মুখস্থ করো, এখনই মুখস্থ করো। আলুর আর্লি ব্লাইট রোগটা হয় হচ্ছে অল্টারনারিয়া সোলানি নামক ছত্রাক দিয়ে। অল্টারনারিয়া সোলানি, সোলানি। আর লেট সোলানি। ব্লাইট, আর লেট ব্লাইট যেটা দিয়ে হয় এটার নাম হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ফাইটোপথোরা ইনফেস্টেন্স, এইগুলা একেবারে মুখের আগার মধ্যে লাগায় রাখতে হবে। এই দুইটা মুখস্থ করো। আলু গাছে ব্লাইট রোগ আছে দুই ধরনের, একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট। আর্লি ব্লাইট কোন ছত্রাক দিয়ে হয়, ছত্রাকের বৈজ্ঞানিক নাম, আর লেট ব্লাইট কোনটা দিয়ে হয়। আর্লি ব্লাইট যেটা দিয়ে হবে ওটার নাম হচ্ছে অল্টারনারিয়া সোলানি, আর একটা হচ্ছে লেট ব্লাইট। তুমি মেইনলি পড়বা কোনটা, লেট ব্লাইট। তাইলে লেট ব্লাইট এটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমার জিজ্ঞেস করবে আলুর বিলম্বিত দশা রোগের জন্য দায়ী ছত্রাকের নাম কি, আনসার হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ফাইটোপথোরা ইনফেস্টেন্স। Intestines. Adoptive intestines. ফাইটোপথোরা ইনফেস্টেন্স, দুইটা পড়ো, দুইটা ভালোভাবে পড়ো রে। ইনজেকশন দিছে না নি? ইনজেকশন দিতে জড়াই আছে, না বাবা, আমার দ্বারা তো হচ্ছে না, হ্যাঁ? অনেক ঘুমাও তুমি, অনেক ঘুমাও, অনেক ঘুমাও, অনেক ঘুমাও। সিট, 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 সিট। পাইছো? তাহলে আলুর ব্লাইট রোগ কয় ধরনের হয় বলো তো? দুই ধরনের। দুই দুই ধরনের। ধরনের, একটা হচ্ছে আর্লি ব্লাইট আর একটা হচ্ছে লেট ব্লাইট। Red আর্লি blood. ব্লাইট হয় যেই ছত্রাকের মাধ্যমে, সেটার নাম কি, অল্টারনারিয়া সোলানি। Alternaria অল্টারনারিয়া solani. সোলানি। সোলানি। তোমার অল্টারনারিয়া সোলানি। অপশন দেখা যাতে বলতে পারো, এতটুকু বললেই আমি খুশি, ঠিক আছে? আর মুখস্থ রাখতে হবে কোনটা, মুখস্থ রাখতে হবে হচ্ছে তোমার লেট ব্লাইট হয় Red কোনটা দ্বারা। blood. লেট ব্লাইট হয় হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। Phytophthora ফাইটোপথোরা intestines. ইনফেস্টেন্স। ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ঠিক আছে, ফাইটোপথোরা ইনফেস্টেন্স দিয়ে হবে। ওকে, এরপরে আসো, এরপরে আসো, দেখো এরপরের লাইনেই আছে রোগ জীবাণুর, আলুর বিলম্বিত দশার রোগ জীবাণুর নাম কি। হ্যাঁ, রোগ জীবাণুতে দেখো এটা আছে কি, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, পাইছো? হুম। আচ্ছা, এরপরে এখানে আর অনেক কিছুই আছে, দেখো এটা পরে দেখো। রোগ জীবাণুর হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স তো একটা ছত্রাক, ওই ছত্রাকের কিছু গঠনের নাম বলছে। দেখো ছত্রাকের দেহ মাইসেলিয়াম এবং সিনোসাইটিক, এরা Acidic. পোষকদের থেকে হস্টোরিয়ামের মাধ্যমে খাদ্য শোষণ করে, তাই না? এগুলো আমরা পড়ছি। হোয়াট ইজ হস্টোরিয়াম, হোয়াট ইজ হস্টোরিয়াম, হোয়াট ইজ হস্টোরিয়াম, এনিওয়ান বলো? ছত্রাকের হাইফি যখন পুষক কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে তখন তারে আমরা বলি হস্টোরিয়াম। আর যদি সে এনভায়রনমেন্ট থেকে পুষ্টি গ্রহণ করে তখন তাকে আমরা কি বলবো বলো? রাইজয়েড, রাইজয়েড, রাইজয়েড। রাইজয়েড। শেষ, এগুলো ভুলে গেছো? তাহলে ভুলার জন্য তো এগুলো পড়াই নাই, ওই যে পড়ো না যে। আচ্ছা, এখন দেখো এই ফাইটোপথোরা ইনফেস্টেন্স, হ্যাঁ, এই ফাইটোপথোরা ইনফেস্টেন্স একটা ছত্রাক। এই ছত্রাকটা অযৌনজনন করবে কিসের মাধ্যমে বলো তো? স্পোরের মাধ্যমে। নর্মালি চিন্তা করো, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ফাইটোপথোরা ইনফেস্টেন্স অযৌনজনন করবে কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। এই স্পোরের নাম হচ্ছে কনিডিওস্পোর। এই স্পোরের নাম কি, কনিডিওস্পোর না কনিডিয়াম। এই স্পোরের নাম কি? Conidium. পাইছো, পাইছো? নিচের দিকে কনিডিয়াম। দেখো, নিচের দিকে দেখো, আছে আছে, পাইছো নি বইয়ের মধ্যে? পাইছি পাইছি। আচ্ছা, এখন বলো তো কনিডিয়ামের এক্সাম্পল কি কি পড়ছিলাম আমরা ছত্রাকের অযৌনজননের মধ্যে? কনিডিয়ামের এক্সাম্পল কি কি পড়ছিলাম বলো? সবাই ভুলে গেছে।
এমনি আসলে পড়লে বুঝছো যে আসলে পড়ার মান ঠিক থাকে না বুঝছো। আমি না হয় আচ্ছা 2 মাস পরে পড়াইতে পারি তোমার, কিন্তু এই 2 মাসের মধ্যে তোমাদের কি নিজের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না যে বাইরে তো অনেকগুলো চ্যাপ্টার পড়াইছি, এই চ্যাপ্টার গুলো আমি একটু খুললা দেখি, রিভিশন দেই, বাইরে যখন নতুন চ্যাপ্টার পড়াইবা তখন নতুন চ্যাপ্টার পড়বো, পুরান চ্যাপ্টার গুলোর মধ্যে তোমাদের দখল নাই। তাহলে এত সুন্দর করে পড়ানোর পরে তোমরা যদি দখল নিতে না পারো, তাহলে এই পড়ানোর মানে কি? আমি না হয় পড়াই 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 2 মাস পরে, কিন্তু আমি যেই চ্যাপ্টার গুলো তোমার পড়ায় আসছি এই চ্যাপ্টার গুলোর উপরে তো তুমি দখল রাখতে হবে। তুমি আমি পড়াই না দেখে তুমিও পড়তে না বায়োলজি, এটা কেমন কথা? এটা কোনো কথা? তো কনিডিয়ামের এক্সাম্পল কি বলো, দেখা বলো। মিউকর আর মুসা ফুসা, মুসা আর ফুসা, ফুসা। মুসা আর ফুসা। এখন মুসা আর ফুসা ছাড়া আরেকটা এক্সাম্পল তুমি অ্যাড করতে পারবা, কোনটা বলো? ফাইটোপথোরা ইনফেস্টে। ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। তাহলে এই জন্যই এটা বলছি, যাই হোক। এরপরে রোগের লক্ষণ, এগুলো তোমরা রিডিং দিয়ে রাখো, রোগের লক্ষণ রিডিং দিবা, ঠিক আছে? রোগের লক্ষণ রিডিং দাও। আর ওইটার প্রতিকারের মধ্যে যেটা সবচেয়ে বেশি আসে, আলুর বিলম্বিত দশা থেকে রক্ষা পাওয়ার জন্য, হ্যাঁ, ওষুধের নাম কি দাও? ওষুধের নাম হচ্ছে 1% বুর্দ মিশ্রণ। বুর্দ মিশ্রণ, পাইছো নি লাইনটা? Boredom. 1% বুর্দ মিশ্রণ, বুর্দ মিশ্রণের কেমিক্যাল পার্টটা তোমার জানতে হবে। বুর্দ মিশ্রণের মধ্যে মিক্সচার কি থাকে? কপার সালফেট, কপার সালফেট, Lime. লাইম ও লাইম পানি। মানে Lime হচ্ছে পানি। ক্যালসিয়াম অক্সাইড, আর সাথে ওয়াটার, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? তাইলে বুর্দ মিশ্রণের মধ্যে কি কি পাওয়া যায়? Copper sulfate. কপার সালফেট, Lime ক্যালসিয়াম অক্সাইড পানি। আর পানি। লাইম, ক্যালসিয়াম অক্সাইডে আমরা লাইম বলি, ক্যালসিয়াম অক্সাইডে আমরা লাইম বলি, ঠিক আছে? এতটুকু পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে? তাহলে শেষ হইলো, ছত্রাক গঠিত 2টা রোগ পড়াইলাম। হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা পড়বো ছত্রাকের যৌন জনন, যেটা পেজ ছাইড়ে আসছিলাম আমরা, ঠিক আছে? যেটা পেজ ছাইড়ে আসছিলাম আমরা। ছত্রাকের জননে কয়টা পড়ছিলাম? 2টা জনন পড়ছিলাম না? অঙ্গজ জনন, অযৌন জনন। যৌন জনন কি পড়ছিলাম আমরা? না। না। আচ্ছা, এখন দেখো ছত্রাকের যৌন জনন। এখন এই ছত্রাকের যৌন জনন হচ্ছে তোমার গ্যামেটের মাধ্যমে হবে। এখন গ্যামেট যেখান থেকে উৎপন্ন হবে তাহলে আমরা কি বলবো? কেমেটস্টোন, গ্যামেটেনজিয়াম। গ্যামেট, আরে ভাই, জেনেটিক, স্পোর যেখান থেকে উৎপন্ন হয় তারে কি বলছিলাম? পোরাজিয়াম, স্পোরাঞ্জিয়াম। তাহলে গ্যামেট যেখান থেকে Sporangium. উৎপন্ন হবে তারে আমরা কি বলবো? Gametan. গ্যামেটেনজিয়াম। সাব্বাস, ঠিক আছে। এখন তুমি দেখো পিডিএফ এর মধ্যে ছত্রাকের যৌন জননের মধ্যে দেখো, প্রথম যেখান থেকে আমি শুরু করছি, হ্যাঁ, ওটা তুমি বের করো। যৌন জনন, ছত্রাকের যৌন জননের পিডিএফ এর মধ্যে বের করো। এর মধ্যে আমার একটা আনসার বলো, বলো তো সিনোসাইটিক মাইসেলিয়ামের এক্সাম্পল কি? ইজিয়ার বিষয় ইজিয়ার বিষয়গুলো আমি আবার পড়িয়েছি হইলো গিয়া আমি আমার পাইছো? ছত্রাকের যৌন জননের হেডিংটা পাইছো নি? পিডিএফ এর মধ্যে ছত্রাকের যৌন জননের হেডিংটা পাইছো? ছত্রাকের অপকারী দিক, মানুষের রোগ সৃষ্টি, মানুষের দাঁত রোগ, তারপরে হচ্ছে তোমার সেকফানজাই দ্বারা কি হয়, তারপরে অ্যাপসিডা দিয়ে হচ্ছে তোমার ব্রঙ্কোমাইকোসিস হয়, ক্যান্ডিডা হয় হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স দিয়ে, এগুলা, ঠিক আছে? এরপরের লাইনেই দেখো ছত্রাকের যৌন জনন, পাইছো? এটা খুঁজে পাইছো নি? খুঁজে পাইছো সবাই? ছত্রাকের যৌন জনন। এখন দেখো ছত্রাকের যৌন জনন কিসের মাধ্যমে হবে? গ্যামেট। যৌন জনন মানে কি? শুক্রাণু ডিম্বাণু। তো শুক্রাণু ডিম্বাণু আসার আগে এগুলো আমরা কি বলি? গ্যামেট বলি না? গ্যামেট মানে তো কি? শুক্রাণু আর ডিম্বাণু। এখন গ্যামেট যেখান থেকে উৎপন্ন হবে সেটারে আমরা কি বলবো বলো তো? সাব্বাস। গ্যামেট টেন, গ্যামেট তিন, দৌড়ও বানানো হয়েছে না। গ্যামেট ট্যানজিয়াম, ট্যানজিয়াম।
ঠিক আছে, তাহলে ছত্রাকের যৌন জনন হবে গ্যামেট মানে শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে। তাহলে এই যেটা যেখান থেকে উৎপন্ন হবে তারা আমরা কি বলবো? এখন এই গ্যামেটটা একই রকম হইতে পারে, দেখতে হুবহু হইতে পারে, মানে বেডা আর বেডি দেখতে একরকম হইতে পারে, এবারে সেম সেম, আবার বেডা আর বেডি দেখতে ভিন্ন রকম হইতে পারে। ঠিক আছে, তাহলে তারা কয় ভাগে ভাগ করবো আমরা? যদি শুক্রাণু আর ডিম্বাণু দেখতে একই রকম হয়, আর যদি শুক্রাণু আর ডিম্বাণু দেখতে কি রকম হয়? ভিন্ন। ভিন্ন রকম হয়। ঠিক আছে, যদি একই রকম হয় তাহলে তারা আমরা কি বলবো বলো তো? Isogamous. আইসোগ্যামেট। তাহলে এখানে আরেকটা জিনিস শিখে রাখো, আইসো মানে Same. সমান বা একই, সেম। সেই জন্য একই রকম হইলে তারা আমরা কি বলবো? Isogamous. আইসোগ্যামেট। আর হেটারো মানে কি বলতো? ভিন্ন। ভিন্ন। তাইলে ভিন্ন রকম হইলে তারা আমরা কি বলবো? Heterogamous. হেটারোগ্যামেট। পিডিএফ এ পাইছো? এখন হেটারোগ্যামেট। তাইলে হেটারোগ্যামেট ভিন্ন। তাইলে বেটা আর বেটি সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন। তাইলে এটারে কয় ভাগে ভাগ করবো আমরা? 2 দুই ভাগ। ভাগ। ভাগে। দুই ভাগে। একটারে বলবো পুং, আরেকটারে বলবো, একটা বলবো পুং গ্যামেটেনজিয়াম, আরেকটারে বলবো স্ত্রী গ্যামেটেনজিয়াম। ঠিক আছে, এখন পড়া কোথায়? হুম। পুং গ্যামেটেনজিয়ামের নাম কি? পুং গ্যামেটেনজিয়ামের নাম কি? এখন মনে করো অগ্নিলার জামাই আছে, ঠিক আছে, এখন অগ্নিলার জামাইয়ের নাম কি? তার ধরো অগ্নিলার জামাইয়ের নাম হইলো কি সুব্রত, একটা কথার কথা। ঠিক আছে, তাহলে আর সুব্রতর বউয়ের নাম কি? তা অগ্নিলা। অগ্নিলা। তাহলে তার তো নাম থাকতেই হইব। তুমি তো অগ্নিলারে একজন স্ত্রী আর সুব্রতরে একজন পুরুষ বললে তো হবে না, তাদের একটা নাম থাকতে হবে। তাহলে হেটারোগ্যামেট মানে কি? পুং গ্যামেটেনজিয়াম আর স্ত্রী গ্যামেটেনজিয়াম ভিন্ন রকম। তাহলে ওই পুং গ্যামেটেনজিয়ামের নাম হচ্ছে অ্যানথেরেডিয়াম। এটা একেবারে 20 টাকার প্রশ্ন, এটা অনেক জায়গায় গিয়ে পাবা। পুং গ্যামেটেনজিয়ামকে আমরা বলি অ্যানথেরেডিয়াম। অ্যানথেরেডিয়াম, অ্যানথেরেডিয়াম। পাইছো? হুম। আর স্ত্রীটা মনে রাখা সোজা, এটা হচ্ছে ওগোনিয়াম। ওগোনিয়াম। ঠিক আছে, পুং পুং গ্যামেটেনজিয়ামকে আমরা বলবো অ্যানথেরেডিয়াম, আর স্ত্রী গ্যামেটেনজিয়ামকে আমরা বলবো কি? ওগোনিয়াম। এটা পড়ো, এটা স্ক্রিন দেখে দেখে, পিডিএফ দেখে দেখে 2 মিনিট পড়ো। তাহলে বলো তো, ছত্রাকের পুং জননাঙ্গকে আমরা কি বলবো, বা পুং পুং গ্যামেটেনজিয়ামকে আমরা কি বলবো? অ্যানথেরেডিয়াম। 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 রেডিয়াম একটা মৌল আছে না তোমাদের? অ্যানথেরেডিয়াম, অ্যানথেরেডিয়াম। ঠিক আছে, আর স্ত্রী গ্যামেটেনজিয়ামকে আমরা কি বলবো? ওগোনিয়াম। আচ্ছা, এখন তুমি মনে করো ছত্রাকের যৌন জননকে আমরা কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। একটা হচ্ছে কি সেম কোষের মিলন, আর একটা হচ্ছে ভিন্ন কোষের। সেম কোষের মিলনরে আমরা কি বলছি? যদি একই রকম হয় তাহলে আমরা কি বলছি? আইসোগ্যামেট। এখন আইসোগ্যামেটে বেটারে বললাম প্লাস চিহ্ন, বেটিরে ধরলাম মাইনাস চিহ্ন। এই দুইটা মানে আইসোগ্যামেটে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনকে আমরা কি বলবো? আইসোগ্যামেটে তো তোমার পুং আর স্ত্রী একই রকম দেখতে, এদের মিলনকে আমরা বলি আইসোগেমি। কি বলি? গ্যামি। আইসোগেমেটের মিলনকে আমরা বলবো পুংগেমি। আইসোগেমেট মানে কি? দুইটা সেম সেম ছত্রাক, দেখতে একই রকম, সবকিছু একই রকম।
তাহলে দুইটা সেম সেম ছত্রাকের মিলনকে আমরা কি বলবো? আইসোগেমি। আর আইসোগেমি। দুইটা ভিন্ন ভিন্ন ছত্রাকের মিলনকে আমরা বলবো হেটারোগেমি। পাশে লেখা আছে না এটা পিডিএফ এর পাশে? হেটারোগেমি, এটার আরেকটা নাম হচ্ছে উগেমি। হেটারোগেমি বা উগেমি। তাহলে তোমার যদি বলে একই রকম ছত্রাকের মিলনকে কি বলি? আইসোগেমি। আইসোগেমি। আর এদের এদের পুংগেমেট আর স্ত্রীগেমেটকে আমরা কি বলবো একসাথে? আইসোগেমেট। আর ভিন্ন ধরনের যদি হয় তাকে আমরা বলি হেটারোগেমেট। আর হেটারোগেমেটের মিলনকে আমরা বলি হেটারোগেমি বা উগেমি। হেটারোগেমি বা ওগেমি। উগেমি। পাইছো? কথা বুঝছো জিনিসটা? হুম। আচ্ছা, যদি বুঝে থাকো তাইলে এর পরে আসো তুমি ইয়েতে, কি বলে এটা, এই তোমার ছত্রাকের যৌন জননের মধ্যে। ঠিক আছে, আমরা পড়বো হেটারোগেমি বা উগেমিটা পড়বো। দেখো এর পরের পিডিএফ এর মধ্যে কি লেখা আছে? হেটারোগেমি বা উগেমি। ওগেমি। মানে কি? ওই হেটারোগেমেটের মধ্যে মিলন যেটা, ওইটারই আমরা বলি হেটারোগেমি বা হুম। উগেমি। হ্যাঁ, এটা তোমরা এখান থেকে ঠাসঠুস করে ফেলবা এখান থেকে। এই হেটারোগেমি বা উগেমিতে দুই ধরনের মিলন দেখা যায়। একটা হচ্ছে এটা কুটি কুটি স্টার, একটা সাইটোপ্লাজম। হচ্ছে সাইটোপ্লাজমের মিলন, একটা হচ্ছে সাইটোপ্লাজমের মিলন, আরেকটা কিসের মিলন? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মিলন। ঠিক আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজমের মিলন, একটা হচ্ছে সাইটোপ্লাজমের মিলন, আরেকটা কিসের মিলন? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। প্রত্যেক দিন আমি জিজ্ঞেস করব সাইটোপ্লাজমের মিলনকে বলা হয় কি বলবো? প্লাজমোগেমি। প্লাজমোগেমি। আর নিউক্লিয়াস মানে কেরিও, এই জন্য নিউক্লিয়াসের মিলনকে কি বলবো? ক্যারিওগেমি। ক্যারিওগেমি। এটা এখন মুখস্থ করো যে ছত্রাকের হেটারোগেমিতে দুই ধরনের মিলন হয় সেলের মধ্যে। প্রথম যে একটা বেটা আর বেটি যে মিলিত হইব, এই বেটা আর বেটির মধ্যে সবার প্রথমে তাদের যে তোমার জননটা হবে, ওই জননের মধ্যে সবার প্রথমে তোমার সাইটোপ্লাজমের মিলন হবে, এরপরে হবে তোমার নিউক্লিয়াসের মিলন। তো সাইটোপ্লাজমের যে মিলনটা হবে ওইটার নাম কি? এটা পরীক্ষা আসবে এগুলা। সাইটোপ্লাজমের মিলনটারে আমরা বলবো কি বলবো? প্লাজমোগেমি। 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 আর প্লাজমোগেমি। নিউক্লিয়াসের মিলনকে আমরা কি বলবো? ক্যারিওগেমি। ক্যারিওগেমি। ঠিক আছে, এই দুইটা যদি তোমরা পড়ো এরপরে আর তেমন কিছু নাই পড়া। আচ্ছা, এরপরে আর তেমন কিছু নাই। এরপরে দেখো পিডিএফ এ খুবই ইজি জিনিস। এরপরে আমরা একটা পুংগেমেট নিলাম। এখানে পুংগেমেটের স্ত্রীগেমেট দেখতে একই রকম না ভিন্ন রকম বলো? ভিন্ন রকম। ওই জিনিসটা আমি দেখাইতেছি। ওইখানে নিচের দিকে দুইটা ইম্পর্টেন্ট পড়া আছে। মনে করো আমরা এক পাশে নিলাম হচ্ছে পুংগেমেট, ঠিক আছে, আরেক পাশে কি নিলাম? নিউক্লিয়াস। স্ত্রীগেমেট আর পুংগেমেট। পুংগেমেট আর স্ত্রীগেমেট। আর পুংগেমেটরে আমরা কি বলি? এই যে মাথার উপর একটা তীর চিহ্ন দিই। আর স্ত্রীগেমেট হচ্ছে কি? গুল্লা দিয়ে নিচে উপরে প্লাস চিহ্ন। নিচে। তাহলে যেহেতু ছত্রাক এগুলা হ্যাপ্লয়েড জীব, তাহলে পুংগেমেটও হ্যাপ্লয়েড, স্ত্রীগেমেটও কি? হ্যাপ্লয়েড। এখন তাদের মধ্যে সবার আগে কোন মিলন হয়? সাইটোপ্লাজমের মিলন নাকি নিউক্লিয়াসের মিলন? সাইটোপ্লাজম। মানে প্লাজমোগেমি হবে। তাহলে ওই যে তোমার সাইটোপ্লাজমের মিলন হবে, সাইটোপ্লাজমের মিলন হয়ে এরপরে হবে তোমার নিউক্লিয়াসের মিলন। হওয়ার পরে আলটিমেটলি তাদের সেলটা দেখতে এরকম, বাইরের দিকে সাইটোপ্লাজম আর ভিতরের মধ্যে তোমার নিউক্লিয়াসের মিলন। নিউক্লিয়াসের মিলন হইলেও এদের নিউক্লিয়াসটা আলাদা আলাদা ভাবে থাকে। ঠিক আছে, সাইটোপ্লাজমের মিলন হইছে কিন্তু নিউক্লিয়াসের তো মিলন এখনো হয় নাই। হইছে? হয় নাই। তাইলে তার সেলের ভিতরে পুংগেমেট আর স্ত্রীগেমেটের নিউক্লিয়াস আলাদা আলাদা থাকবে না? হুম। আলাদা আলাদা থাকবে কি থাকবে না বলো? থাকবে। থাকবে, যেহেতু মিলন হয় নাই। ঠিক আছে, তাহলে প্রথম হয়েছে সাইটোপ্লাজমের মিলন, এরপরে হয়েছে তোমার নিউক্লিয়াসের মিলন। নিউক্লিয়াসের মিলন পরে হবে, এটা পরে। তো সাইটোপ্লাজমের মিলন হয়ে গেছে, তার মানে তারা জোড়া লেগে গেছে। এই এই যে পুংগেমেট আর স্ত্রীগেমেট জোড়া লেগে গেল, এই কন্ডিশনটারে এখনো কিন্তু নিউক্লিয়াসের মিলন হয় নাই। এই কন্ডিশনটারে আমরা কি বলবো? পুংগেমেট আর স্ত্রীগেমেটের মিলনকে
জাইগোট। জাইগোট। এখন জাইগোট তো ডিপ্লয়েড হয়ে গেছে, জাইগোট তো ডিপ্লয়েড, এটা কি সম্ভব ছত্রাকের ক্ষেত্রে? ছত্রাকের না। বৈশিষ্ট্যের মধ্যে একটা পয়েন্ট পড়াইছিলাম, ছত্রাকের জাইগোটে নিষেকের পরে মিওসিস হয়, কথা মনে আছে? হুম। তাহলে জাইগোটের মধ্যে এখন কি হবে? মিওসিস। মিওসিস হবে। ঠিক আছে, মিওসিসের ফলে কয়টা সেল উৎপন্ন হয়? 4টা। চারটা। শেষ, এগুলা তুমি একটু পড়বা। এখন মেইনলি আমরা পড়ার জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই যে সাইটোপ্লাজমের মিলন হইছে কিন্তু নিউক্লিয়াসের মিলন হয় নাই, সেজন্য তার সেলের ভিতরে, ওই ছত্রাকটার ভিতরে কয় ধরনের নিউক্লিয়াস পাওয়া যাবে? 2 ধরনের। 2 ধরনের। 2 ধরনের নিউক্লিয়াস পাওয়া যাবে। আরেকটা কথা, নিউক্লিয়াস কয়টা পাওয়া যাবে? 2টো। 2টা। তাহলে কথা কয় ধরনের? একটা হচ্ছে 2 ধরনের নিউক্লিয়াস ভিতরে, আর নিউক্লিয়াস কয়টা? 2টো। 2টা। 2টা নিউক্লিয়াস। তাইলে ওই তার শরীরে যেহেতু 2টা নিউক্লিয়াস থাকে, সেই জন্য এই অবস্থাটারে আমরা বলি 2 মানে ডাই, আর কেরিও মানে নিউক্লিয়াস। তাইলে এই ঘটনাটারে আমরা বলবো ডাই কেরিয়ন। ডাইক্যারিয়ন। ডাই কেরি অন। অন। তাহলে তোমরা কিন্তু ডাই কেরিয়ন আর হেটারো কেরিয়নের মধ্যে প্যাচ লাগাবা না, দেখি আমি কথাটা বলতেছি, সংখ্যা বলতেছি, সংখ্যায় নিউক্লিয়াস কয়টা? 2টো। 2টা। 2টা। এই জন্য এই ঘটনাটারে আমরা বলছি ডাইকেরিয়ন। আর এটা 2টা নিউক্লিয়াস ডাইকেরিয়ন, ঠিক আছে, ওকে, কিন্তু ভিতরে তো পুংগেমেট আর সিগেমেট, বেটা আর বেটি তো ভিন্ন। বেটা আর বেটি কি হুম। ভিন্ন, ভিন্ন। তাইলে তার ভিন্ন। ভিতরে 2 ধরনের নিউক্লিয়াস হইতে পারে না? হুম। এই 2 ধরনের ও। নিউক্লিয়াস তার ভিতরে হয় দেখে এই কন্ডিশনটারে আমরা বলি হেটারো কেরিয়ন। হেটারো ক্যারিও কেরিয়ন। ক্যারিয়ন। হেটারো মানে কি? ভিন্ন। ভিন্ন। মানে 2টা টাইপের নিউক্লিয়াস, একটা বেটার নিউক্লিয়াস, একটা বেটির নিউক্লিয়াস, 2টা টাইপের নিউক্লিয়াস পাওয়া যায় বিধায় দেখেই তো তারে আমরা বলতেছি হেটারো নিউক্লিয়ন। তাইলে তোমাকে এখানে প্রশ্ন বলবে সাইটোপ্লাজমের মিলনে, হ্যাঁ, সাইটোপ্লাজমের মিলনে কয় ধরনের নিউক্লিয়াস পাওয়া যায়? আনসার কি হবে বলো? 2 দুই ধরনের। ধরনের এবং 2টা নিউক্লিয়াস। 2 ধরনের এবং কি? 2টো। 2টা নিউক্লিয়াস। 2 ধরনের নিউক্লিয়াস থাকে বিধায় ওই কন্ডিশনটারে আমরা বলবো হেটারো কেরিয়ন। এটারও আর করলো। 2টা নিউক্লিয়াস থাকে এই জন্য তারে বলবো। ডাইক্যারিয়ন। তাইলে এই 2টা কথা ভালোভাবে মনে রাখবা। আর এই ফ্লো চার্টের পাশে একটা জিনিস আমরা পড়ে ফেলছি, দেখো, বেসিডিয়াম, তোমার বেসিডিও স্পোর কতটা থাকতে পারে, আর বেসিডিও মাইকোটা আর এসকোমাইকোটা পড়ছিলাম না, 5টা পর্বের নাম হুম। পড়ছিলাম না ফানজাইয়ের ভিতরে? হুম। এসকোমাইকোটা, বেসিডিও হুম। মাইকোটা, ডিউটারোমাইকোটা, তারপরে কি পড়ছিলাম? মাই না, 4 নম্বরটা বলো, হয়তো তোমরা ভুলে গেছো সব। এসকোমাইকোটা, বেসিডিও মাইকোটা, ডিউটারোমাইকোটা, তারপরে জাইগোমাইকোটা। জাইগোমাইকোটা, জাইগোমাইটো। মাইকোটা, লাস্টেরটা মাইকোটো। কি পড়ছিলাম? মাইকোফাইকো ফাইটা, মাইকোফাইকো ফাইটা। ফাইটা। তাইলে এই 2টা কথা মনে রাখো। বেসিডিও মাইকোটাতে বেসিডিয়াম থাকে। এই বেসিডিয়াম কোন স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে? বেসিডিও বেসিডিয়াস। বেসিডিওস্পোর। একটু আগে পড়ায় আসছি, বেসিডিওস্পোর এগারিকাসের কোন পার্টে পাবা? হাইমেনিয়ামের, গিলের হাইমেনিয়াম, গিলের হাইমেনিয়াম। কয়টা থাকে বেসিডিওস্পোর? 4টা 4টা। তাহলে দেখো তো এখানে লেখা আছে কিনা, এই বেসিডিওস্পোর 4টা। আর লাস্টে যদি এটা অ্যাসকোমাইকোটাতে হয়, অ্যাসকোমাইকোটা, তাইলে এটার নাম হবে তোমার অ্যাসকোস্পোর। অ্যাসকোস্পোর স্পোর। কয়টা থাকে? 4 থেকে 4 থেকে 8টা। এটা একটু 8টা। পড়ে ফেললো, এটা লাগতো না। হ্যালো। أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن رسول الله
Sit. Sit here. Sit. Sit. এই এতটুকু পর্যন্ত পারা যাবে? পারবো। ওকে, তাহলে ছত্রাকের যৌন জনন পড়া শেষ। হ্যাঁ, ছত্রাক গঠিত রোগ শেষ, সব শেষ। এখন শুধু একটা টপিক খালি বাকি, লাইকেন পড়া বাকি। বুঝছি না কি? হ্যালো, হ্যাঁ, শুনালি নেই, শুনালি। খারাই তো, খারাই তো, প্রসেস করা লাগে। 30 সেকেন্ড হয়ে যাবে। তোরা যা পারা লাগে হয়ে যাবে। এই, তোমরা কি বুঝছো না এতটুকু পর্যন্ত? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হইলো কি আমরা খালি একটা টপিক বাকি, এটা হলো কি লাইকেন। হ্যাঁ, আমরা কালকে কোন সময় পড়বো বলতেন? সকালে? ভাই সকালে তো কোচিং এ থাকে। সকালে কোচিং কটার সময় থাকে? একটা সময় কি ডিস্টার্ব সাড়ে করলে বারোটা দিত না? সকাল না হলে দুপুরে। প্রত্যেকদিন রাত্রে যে ও পড়াই লাগবে এমন তো কোনো কথা নাই। যখন সময় পাইবো তখনই পড়াই নিতাম আমরা। কালকে কোন সময়? 11টার পরে। 12টায় হইব নি? হইব। ভাই। 12টায় কার কার হইতো না? ওইব। 12টায় এমন কেউ আছো যার হবে না? 12 ঘটিকায় এমন কেউ আছেন যার হবে না? থাকলে আপনারা ভেটো মারতে পারেন। যেহেতু কেউ ভেটো মারেন নাই, তাইলে 12টায় আমরা কালকে পড়বো, দুপুর 12টায়। ঠিক আছে, কালকে আমরা লাইকেন পড়বো। ঠিক আছে অগ্নিলা, হ্যাঁ, আমাদের ক্লাস সংখ্যা কয়টা হয়েছে এটা তো আমি জানি না কিচ্ছু। 6 নাম্বার আসতেছে। আজকে কত নাম্বার? আর 6 নাম্বার। 6 নাম্বার, খুবই ভালো। আচ্ছা শোনো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিশ। তোমরা কি শুনছো ইম্পর্টেন্ট নোটিশটা? আশা করি তোমাদের শোনার কথা। না, শুনছি না। না কেউ বলো নাই? না, শোনার তো কথা তোমাদের। না বলো, কেউ বললেন নাই। বলো, বলো, তাড়াতাড়ি বলো। বলে নাই তো। জানি না তো ভাই। আচ্ছা শোনো, আমার পক্ষে তো বুঝতেই পারতেছো পড়ানোটা খুব টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই ইরেগুলার, পড়ানো খুব টাফ হয়ে যাচ্ছে। এখন ছেলেদের ব্যাচটা মন বাদ দিয়ে দিছি, ছেলেদেরকে আর পড়াচ্ছি না। তো আর ওই যে আরেকটা যে করছিলাম এদের, তো আমি বলছিলাম পড়াবো, ওই দিনও বলছিলাম পড়াবো, কিন্তু আজকে আবার উদিতে আর ওকে না করবো যে আমি আর পড়াইতে পারবো না। ঠিক আছে, এখন যেহেতু তোমাদেরকে যেহেতু নিয়ে নিয়েছি, তোমাদেরকে আমার শেষ করাই দিতেই হবে ডিসেম্বরের মধ্যে। আমি এটা শেষ করাই দিব, ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বা তার আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কিন্তু তোমাদের তোমাদের ব্যাচ, আসো বাবা, আসো রানী, রানী, বসো। ওই দেখো দাঁড়ায় দেখছো? ওই দেখো, ওই দেখো, বাহ, দেখছো? হ্যালো বলো, আরে ভাই। হ্যালো। ও, না, আজকে ইনজেকশন খাইছে তো একটু আজকে চুপচাপ, নাইলে এতক্ষণে কতবার যে আসতো। আচ্ছা, কিউট আছে বাড়িটা। এটা একটু মিক্সড কালার রে, পার্সিয়ান প্লাস স্কটিশের একটা ব্রিড তো। এটার উপরের দিক ব্রাউন, আবার মুখ টুক সব সাদা। এটা একটু মানে একটু ওয়াও। কিরকম জানি। ঠিক আছে, এই যে দেখো, যে কিউট। ঠিক আছে? যাও। क्या किউট। ঠিক আছে, ওই আর কি, আমি আর কি এই বয়সে আর কি মানে রেকর্ডিং অফ করে দিই আগে।